মির্জা শানমুগ্ধ পর্ব 50-এর দ্বিতীয় খণ্ড। জানাতুল ফেরদৌস মিথিলা 18+ অ্যালার্ট। মস্তিষ্ক বলে তোকে মেরে ফেলি, মায়ের প্রতিশোধ বলে কথা। আর পাগলাটে মন বলে তুই শুধু আমার থাক, বিনিময়ে পুরো দুনিয়া গোল্লায় যাক। কণ্ঠে এক অদ্ভুত নিগারতা মুগ্ধের, চোখ দুটো প্রাণোচ্ছল, তামাকে পোড়া বাদামি ঠোঁট দুটো শুষ্কতায় জড়িয়েছে, জিভের সিক্ত ডগা টেনে আলতো করে ভিজিয়ে নিচ্ছে তা। হুট করেই সুদর্শনের বুকটায় নেমেছে দুর্ভিক্ষের প্রখর খরা, যে খরা বোধ হয় অবসানের স্বাদ পাবে কেবলমাত্র মায়াবিনীর একচ্ছত্র প্রত্যক্ষ দর্শনে। এক ফোঁটা পানির অভাবে তৃষ্ণার্ত বকহীন পক্ষী যেমন তীব্র খরায় ছটফটিয়ে ওঠে, ঠিক তেমনিভাবে যুবকের বুক পিঞ্জিরায় অভ্যন্তরে আটকে থাকা হৃদয় নামক অঙ্গটি ছটফটাচ্ছে যেন। সে কাঁপছে, রূঢ়মানব অমন পাহাড় সমদেহটা কাঁপছে। আবারও তার অচেতন বেহায়া মন ভীষণ বাজেভাবে মেয়েটার কাছে পেতে চাইছে, কিন্তু রূঢ়মানব যে খারাপের খোলসে আবৃত সুপুরুষ, ছোট্ট মেয়েটার সাথে হুটহাট নিষিদ্ধ কিছু করে ফেলার ভয়ে নিজেকে শাসিয়ে করছে কাবু। দুহাতে সজোরে চাপড় বসাচ্ছে নিজেরই গালে, বারবার নিজের অভ্যন্তরীণ পৌরুষ পশুটাকে শাসিয়ে আওড়াচ্ছে। ও ফাক, থাম থাম বলছি। শি ইজ স্টিল টু ইয়াং। ও তোর ক্রূরতা সহ্য করতে পারবে না। নিজের সাথে দ্বন্দ্বে লিপ্ত মুগ্ধ, থামাতে পারছে না কোনো মতেই। শারীরিক অবস্থা বেগতিক দেখে তড়িঘড়ি করে উঠে পা বাড়ালো কক্ষে ছেড়ে বেরিয়ে যাবার উদ্দেশ্যে। প্রতিমধ্যে নিজের মাথাটা শক্ত হাতে চাপড়াচ্ছে মুগ্ধ। শরীরে অভাব অনুভব করলো তীব্র নেশার। মেয়েটার মারাত্মক নেশা থেকে কিছুটা হলেও নিস্তার পাওয়া উচিত, নয়তো নিজ অজান্তেই হয়তো জোরপূর্বক করে বসবে অনেক কিছু। মাথার উপর বইছে ঝর্ণা, ঝিরিঝিরি শীতল পানির বেগ এসে ভিজিয়ে দিচ্ছে পারস্য সুন্দরীর দুধে আলতা গা। পানির তীব্র উপস্থিতিতে ধুয়ে মুছে যাচ্ছে রমণীর ক্রন্দনরত চোখ দুটো। অশ্রুরা সব নির্বিকারে গড়িয়ে যাচ্ছে পানির সূক্ষ্মতায়। রমণী কুঁজো হয়ে বসে আছে ওয়াশরুমের তক্তকে টাইলসের মেঝেতে। আজ রাতে বাজে প্রায় 1:30। বাইরে এখনো ভারী তুষারপাত বইছে। তোর মধ্যে ফ্রিজারের উষ্ণ জল ছাড়াই বরফ ঠান্ডা পানির নিচে বসে আছে সে। ক্ষণে ক্ষণে কাঁপছে তার ক্ষুদ্র তনু। তবে এই কাম্পনের পেছনে আদৌ পানির শীতলতা দায়ী, নাকি বুক ভরা চাপা আর্তনাদের? তা নিয়ে বড্ড খোদ শঙ্কায় আছে মানবী। তার ক্ষুদ্র হৃদয়খানা ভেঙে চুরমার হয়েছে আজ। পেলক মুখখানা দুহাঁটুর ভাঁজে লুকিয়ে দেখে বিড়বিড় করে উগরে দিচ্ছে নিজের চাপা কষ্টগুলো। কেন করলেন এমন অ্যালেক্স? কেন করলে? কি করিনি আমি তোমার জন্য? সেই শুরু থেকে এখন যা বলেছিলে, যখন যা বলেছিলে বিনা বাক্যে আমি তাই মেনেছি, তাই তাই করেছি। বিলিয়েছি নিজের সর্বস্ব, রাতের পর রাত নিজের নৈতিকতা বিলিয়ে তোমায় খুশি করেছি, কেবলমাত্র তোমাকে আপন করে পাবার লোভে। তাই বলে কি আমি বড্ড লোভী ছিলাম অ্যালেক্স? কি এমন কমতি ছিল আমার মধ্যে যা আমি বিনে মিলাপ পূর্ণ করলো? এমনটাই যদি হওয়ার ছিল, তাহলে আমার সাথে এত বড় নাটক কেন করলে অ্যালেক্স? কেন করলে? চিৎকার দিচ্ছে হায়া, অতিরিক্ত কষ্টে জর্জরিত জ্ঞান হারিয়ে দু হাতে টানছে নিজের চুল। চোখ দুটো পানির বিপরীতে বুজে রেখে অস্পষ্টে আওড়ালো, আই কান্ট, আই আই ওয়ান্ট ফরগেট ইউ অ্যালেক্স। প্যালেসের নিচতলায় প্রশস্ত করিডর দিয়ে ব্যস্ত পায়ে হাঁটছে অ্যাডউইন। হাতে তার একখানা ওয়াকিটকি। ফোনের ওপাশে কাকে যেন তীব্র ক্ষোভ ঝেড়ে বলছেন, কি করছিস তোরা? একটা সামান্য কাজ দিয়েছি, তাও যদি ঠিকঠাক মতো করতে না পারিস, তাহলে তোদের বাঁচিয়ে রেখে লাভটা কি বাস্টার্ড? ওপাশের ব্যক্তিবর্গে প্রতিনিধির বাক্যলাভ শোনা যায়নি তেমন। এডুইনের চোয়াল শক্ত করেছে ক্রমশ। ক্রুদ্ধতায় গটগটিয়ে হাঁটা ধরল প্যালেসের সম্মুখ দুয়ার পানে।
রাজকীয় সিঁড়ির গায়ে কদম কেবল পড়ল তার, অমনি পেছন থেকে ভেসে এলো ফায়ারতোষ সপ্তদর্শীর রিনরিনে কণ্ঠ। অ্যাডউইন। থমকায় অ্যাডউইন, চামড়া গোটায় কপালে। রয়ে শুয়ে ঘাড় বাঁকিয়ে পেছনে তাকাতেই দৃশ্যমান হলো অদূরে দাঁড়িয়ে থাকা ততস্থ মাহিকে। তৎক্ষণাৎ কপালের ভাঁজগুলো আরও কিছুটা গাঢ় হলো গভীর মানবের। দৃষ্টি যথাযথ নিয়ে ফেলে গমগমে গলায় আওড়ালো, বলুন সিগনোরা। শুকনো ঢুক গিলল মাহি। ক্ষুদ্র পা দুটো কেবল ধীরালয়ে এগুলো সম্মুখে। দোটানাগ্রস্তের ন্যায় হাঁসফাঁস করছে সে। তা আর দৃষ্টে বোধ হয় বেশ খেয়াল করলো অ্যাডউইন। তড়িঘড়ি করে নজর ঘুরিয়ে এনে তাক করলো সম্মুখে। পরমুহূর্তেই গম্ভীর কণ্ঠে শুধালো, কিছু বলার থাকলে সোজাসুজি বলে ফেলুন মনস্তার সিগনোরা। আমার তারা আছে, পেইন্ট হাউসে যেতে হবে। আমিও যাব। কথার পিঠে এহেন অকপট উত্তর মোটেও আশা করেনি অ্যাডউইন। হতভম্বতায় ডুবল সে। উদ্গ্রীব হয়ে তক্ষুনি পাল্টা প্রশ্ন ছুড়ল, কেন? সপ্তদর্শীর অস্থিরতায় হাত কচলাচ্ছে অনবরত। নত মুখে পা দিয়েই খুঁড়ছে পায়ের নখ। নলককে জিভের ডগায় কোনো মতে কথা সাজিয়ে মিনমিনিয়ে বলল, বিস্ট বলেছিল কিউটির সাথে দেখা করে যেন তাড়াতাড়ি পেইন্ট হাউসে ফিরে আসি। গম্ভীর হলো অ্যাডউইন, তার মুখাবে অভিব্যক্তি ধরাছোঁয়ার বাহিরে। মাহির কথা শেষ হবার প্রায় সঙ্গে সঙ্গেই যুবক ব্যগ্র কণ্ঠে বলে ওঠে, ঠিক আছে চলুন। পেইন্ট হাউসের সীমার চেম্বার, যার রুচি কিংয়ের রেস্ট নেবার কক্ষ হিসেবে পরিচিত। কক্ষের দুয়ার আটকে রাখা ভেতর থেকে। দরজার বাইরে উৎকণ্ঠা নিয়ে দাঁড়িয়ে আছে অ্যাডউইন সহ এক ঝাঁক প্রশিক্ষণ চিকিৎসক। অথচ রুরুমানব দুয়ার খুলছে না। অ্যাডউইন বিচলিত হলো। কক্ষের দ্বার প্রান্তে অ্যাডজাস্ট করা সেন্সরে সম্মুখে দাঁড়িয়ে মাথা নুয়ে ফের অনুমতি চাইবার ফাং ধরে আওড়ালো, মনস্টার প্লিজ ওপেন দ্য ডোর। আই থিঙ্ক ইউ নিড ট্রিটমেন্ট রাইট নাও। কক্ষ হতে টু শব্দটিও বেরোয়নি। অ্যাডউইন আশাহত হলেও হাত ছাড়ল না। ফের সামান্য গলা খাকারি দিয়ে সেন্সরের সম্মুখে ঘাড় ঝোঁকাতেই ওপাশ থেকে কাচের স্লাইডিং দরজাটা শব্দহীন গতিতে খুলে গেল দুপাশ দিয়ে। অ্যাডউইন থামল। ভয়ার্ত মুহূর্ত ব্যয়ে এস্ত কদমে প্রবেশ করলো শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে। উদ্বেগ চোখ দুটোতে তার আনমনের সামনে তাকাতেই দেখলো অদূরে মখমলি ডিভানের কোলে দাম্ভিকতার সঙ্গে বসে আছে মনস্তার। দৈবত্ব শক্তিতে কেমন দৃঢ়তার সঙ্গে বাঁকা হয়েছে তার ঘাড়। অত্যন্ত বিনয়ের সাথে তৎক্ষণাৎ দৃষ্টি ঝোঁকায় অ্যাডউইন। নীরবে পা ফেলে এগিয়ে আসে সম্মুখে। দৃষ্টিযুগল তীক্ষ্ণ হতেই দৃশ্যমান হলো মনস্তারের পায়ের কাছে অবহেলিত আকারে পড়ে আছে বেশ কিছু ব্যবহৃত সিরিঞ্জ। শূন্য কাচের শিশি ফোঁস করে নিঃশ্বাস ফেলে অ্যাডউইন ধীরালয়ে নিঃশব্দে হাঁটু গেড়ে বসল মেঝেতে। টেবিলের ওপর গা বাঁকিয়ে গড়িয়ে থাকা বক্স ট্রেতে একে একে মেঝেতে হতে তুলল সব। পরক্ষণে ঘাড় বাঁকিয়ে তাকালো অদূরের দুয়ার ঠেলে দাঁড়িয়ে থাকা চিকিৎসকের পানে। চোখের বিচক্ষণী নীরব ইশারায় সকলকে ভেতরে ঢুকবার আদেশ দিয়ে ওঠে গম্ভীর পুরুষ। এহেন নীরব আদেশে পেয়ে কাঁপতে কাঁপতে ঘরে প্রবেশ করে সকল ডাক্তারগণ। হাতে তাদের প্রয়োজনীয় সরঞ্জামাদি মাথা নুইয়ে রেখে কোনো মতে এগোচ্ছে তারা। পদযুগলের গতিতে হুট করেই টান পড়ল ডিভানের অভিমুখে এসে। দুজন মধ্যবয়স্ক রাশিয়ান চিকিৎসক উদ্যত হলেন মনস্তারের ট্রিটমেন্ট করতে। হাতে থাকা ডক্টরস ব্যাগখানা টেবিলের উপর রেখে গজ বের করলেন পরক্ষণে। কাপড়ত্রয়ী হাতে তুলন নরম অংশ নিয়ে মনস্তারের ক্ষতস্থানে লাগাতে গেলেই আচমকা বেচারা চিকিৎসকের পেট বরাবর ক্ষিপ্ততায় বসালো এক লাথি। এহেন আতর্কিত আক্রমণে তাল সামলাতে না পেরে বেচারা কেমন ছিটকে গিয়ে পড়ল কয়েক হাত দূরে। অ্যাডউইন হতভম্ব। ভরকানো দৃষ্টিতে চিকিৎসকের পানে তাকাতেই কর্ণগ্রহরে ভেসে এলো সুরমানবের হিংস্র গর্জন। ইউ বাস্টার্ড, ডোন্ট ইউ ডিয়ার টু টাচ মি। গেট লস্ট ফ্রম মাই আইসাইট। যুবকের এহেন হুঙ্কারে কাঁপন ধরে গেল বাদবাকি দক্ষ চিকিৎসকদের সর্বাঙ্গে। মনস্তারের মতিগতির ঠিক নেই। কখন না আবার তাকে ছোঁয়ার অপরাধে গা থেকে হাতটা আলাদা করে ফেলে দেয় সকলের।
ভয়ে ডরে তক্ষুনি বেচারা ছুটে পারল কক্ষ থেকে। এদিকে অ্যাডুইন চিন্তিত, নিজ উদ্বেগে আগ বাড়িয়ে আর একটু চেপে এলো বিস্টের পায়ের কাছে। কণ্ঠ খাদি নামিয়ে ফের চিন্তিত গলায় শুধালো, আপনার ক্ষতটা ভীষণ গাঢ় মানুষ, তার প্রচুর ব্লাড লস হচ্ছে। এক্ষুনি ক্ষততে স্টেজ না পড়লে সমস্যা হতে পারে। মুগ্ধের চোখ দুটো বুজে রাখা, চোয়াল শক্ত, কণ্ঠ ধরেছে চিরবিরে ভাব। হোক, তাতে তোর বাপের কি? আই সেইড গেট আউট বাস্টার্ড। কর্কশ যুবকের এরূপ পাল্টা তিরিক্ষি উত্তরে থেমে থেমে গেল অ্যাডুইন। কথা থেমে গেল অ্যাডুইনের। ভারী হলো কণ্ঠনালী। কিয়ৎক্ষণ একদৃষ্টিতে তাকিয়ে থেকে বেপরোয়া উন্মাদ মাফিয়া বিস্টের পানে মনে মনে দীর্ঘ নিঃশ্বাস ফেলে অ্যাডুইন হাওড়াচ্ছে, এতটা ছন্নছাড়া কেন আপনি আমার স্যার? আর কতদিন নিজের ক্ষতগুলো এভাবে উন্মুক্ত রাখবেন? আর কতদিন নিজেকে আবৃত করে রাখবেন এহেন শক্ত খোলসে? মনের কোণে উত্থাপিত বাক্যবাণের সঠিক উত্তর পায়নি অ্যাডুইন। কেবল ফেলল দীর্ঘ নিঃশ্বাস। রয়ে শুয়ে হাঁটুতে ভর দিয়ে উঠে দাঁড়ায় সে। শরীর ঘুরিয়ে তক্ষুনি পা ঘুরল উল্টো পথে। নিস্তব্ধ কক্ষ। মখমলি গোলাকার বিছানার এপাশ ওপাশ করছে মাহি। চোখ ভর্তি ঘুমের অভাবে বিরক্ত সে। কেউটাকে নিয়ে এলেই পারত, বিনিময়ে না হয় আরও একখানা বকুনি খেত। হে আর নতুন কি? চোখ দুটো কুঁচকে রেখে ভাবছে মাহে। ঠিক তখনই ঘরের দরজায় শব্দ হলো, ঠক ঠক। তক্ষুনি চোখ মেলে মাহে, ঘোচায় কপাল। হেদরাতে আবার কে এলো? মানবীর ভাবনার করেই ফের টোকা পড়ল দরজায় গায়ে। এবার আর বসে থাকলো না মাহি, চটজলদি নেমে এলো বিছানা হতে। দ্রুত কদমে দরজার কাছে এসে নব ঘোরালো উল্টো। দোয়ার খুলে সম্মুখে দৃষ্টিপাত করতেই রমণীর চোখ জোড়া সামান্য কুঁচকে গেল। আপনা আপনি সন্দিগ্ধ গলায় ফুরে অস্পষ্টে বেরোলো, অ্যাডুইন আপনি? নতমুখে দাঁড়িয়ে আছে অ্যাডুইন। গম্ভীর হলো মুখায়ব। কোনরূপ সময় নষ্ট না করে তক্ষুনি কমকমে গলায় শুধালো, আই হ্যাভ আ রিকোয়েস্ট ফর ইউ মনস্তার সিগনোরা। কপালের চামড়ায় দগদগে ভাঁজি স্পষ্ট হলো সপ্তদর্শীর। খানিক গম্ভীর হয়ে জিজ্ঞাসা করল, কিসের রিকোয়েস্ট? এ পর্যায়ে খানিক সময় নিলেও অ্যাডুইন ঢোক গিলল পরপর। কণ্ঠ খাদে নামিয়ে শুধায়, আপনি তো জানেন সিগনোরা, মনস্টারের ঘাড়ে গভীর ক্ষত হয়েছে, তবে মনস্টার ট্রিটমেন্ট করতে চাচ্ছে না। এক্ষেত্রে আমার মনে হয় আপনি একটু তার আশেপাশে থাকলে। ওয়েট আ মিনিট, কি বলতে চাচ্ছেন আপনি অ্যাডুইন? তার ঘাড়ে ক্ষত হয়েছে সেটা তার ব্যাপার, এখানে আমি কেন তার কাছে যাব? সপ্তদর্শীর এহেন টুক পড়া বাক্যে চোয়াল শক্ত হলো অ্যাডুইনের। গম্ভীর্যতা বাড়ল মুখায়বের। সে কেমন শক্ত গলায় পরক্ষণে শুধালো, ভুলে যাবেন না সিগনোরা, মনস্তারের ঘাড়ের ক্ষতটা আপনার জন্যই হয়েছে। অন্তত কৃতজ্ঞতা স্বরূপেই না হয় চলুন একবার নিজে থেকে তাকে বলে দেখুন ট্রিটমেন্ট নেওয়ার কথা। আমি শিওর সে আপনার সব কথা শুনবে। থমকায় মাহি, কণ্ঠস্বর পড়ল টান। অ্যাডুইন তো ভুল কিছু বলেনি। লোকটার ঘাড়ের ক্ষতর জন্য অবশ্যই সে দায়ী। এরূপ পলম্বিতে মাহির অপরাধবোধ বেড়ে গেল কয়েক গুণ। বুক ফুলিয়ে একখানা লম্বা নিঃশ্বাস টেনে আচমকা রাজি কণ্ঠে আওড়ালো, ঠিক আছে। নীরব কামরা, তার চেয়েও বেশি নীরব মুগ্ধ। চোখ দুটো বুজে রাখা তার, ঘাড় এলিয়ে রাখা ডিভানের কাঁধে। দাঁত খিচে সিগার ফুঁকছে রুড়ো মানব। এরই মধ্যে কাচের উন্মুক্ত দুয়ারে পা টিপটিপে এসে ধরল সপ্তদর্শী। অস্থিরতায় অনবরত কচলাচ্ছে নিজ মোলায়েম হাত দুটো। ভেতরে প্রবেশ করার অনুমতি চাইবার প্রয়াসে যে না মুখ খুলবে উন্মিষ সম্মুখ থেকে ভেসে এলো রুড়ো মানবের হিংস্র গর্জন, ডোন্ট ইউ ডিয়ার বান্দির মেয়ে। আমার মাথা এখনো ঠান্ডা হয়নি, তাই এক্ষুনি আমার চোখের সামনে থেকে সরে যা বলছি, নয়তো আর 12টা দিনের ধার ধারবো না আমি। আজকেই তোর কপালে আমি নামক শনি লাগিয়ে ছাড়বো বলে দিলাম। আটকে ওঠে মাহি, বিভ্রান্তিতে চোখ তুলে কপালে। রুডমানব কি করে টের পেল তার উপস্থিতি? সে তো পা টিপে টিপে এসেছে, আওয়াজও হয়নি বিলকুল। তাহলে সপ্তদশী শঙ্কিত। নীরবে ঢোক গিলে কাঁপা কাঁপা কণ্ঠে আওড়ায়, আপনি আপনার ঘাড়ের ক্ষততে ট্রিটমেন্ট করতে দিচ্ছেন না কেন? দেখছেন না কতটা ব্লাড লস হচ্ছে? এতক্ষণে ঘাড় তোলে মুগ্ধ। নিখুঁত বাদামি চোখ দুটোর রক্তলা দৃষ্টি হুট করে তাক করলো অদূরে দাঁড়িয়ে থাকা মাহির পানে। কপাল কুঁচকে খ্যাক খ্যাক করে আওড়ালো, তাতে তোর কি?
আমি বাঁচলেই তোর কি আর মরলেই বা তোর কি? এখানে এসে তোর আগলা পিরিত দেখাতে হবে না বান্দির মেয়ে, দূরে যা। গাল ফোলায় সপ্তদর্শী বিরক্তিতে পা পেছোতে চাইলেও চলে যাবার উদ্দেশ্যে, তবে পরক্ষণেই সপ্তদর্শীর অভ্যন্তরীণ মানবিকতার কণ্টারি স্বভাব জেগে ধরল তাকে, যার রেশে মেয়েটা না চাইতেও পা রাখল কক্ষে। এদিকে পুচকে মানবীর অমন ঔদ্ধত্য দেখে ভারী অবাক হলো মুগ্ধ। চোখ দুটো ক্ষীণ করে নিয়ে গমগমে গলায় শুধালো, কিরে, তুই ভেতরে ঢুকছিস কেন? প্রত্যুত্তরই করেনি মাহি। নিজের সকল ভয় ডর এক অদৃশ্য পর্দার আড়ালে লুকিয়ে শক্ত করেছে মুখ। পায়ের গতি সচল রেখে বলে ওঠে, উঠুন, দ্রুত ট্রিটমেন্ট করতে দিন ডাক্তারদের। এ পর্যায়ে ঠোঁট ঠেলে বাঁকা হাসল মুগ্ধ। তার পূর্ণগহরে সপ্তদশীর বলা কোনো কথাই ঢোকেনি, উল্টো চোখ দুটো নেমেছে আচ্ছন্নতা। সে ভয়ানক আচ্ছন্নতা যার রেশে বারবারের ন্যায় উন্মাদ হয় বেপরোয়া যুবক। দৃষ্টি তার থমকেছে রমণীর হরিণী আক্ষিদয়ে। ধীরে ধীরে তা গড়িয়ে নামছে হাটকাচ্ছে সরু নাকের নাল টুকটুকে ডগাটায়। তারপর আবারও গড়ালো রূঢ় মানবের নিগড় দৃষ্টি। তাই এবার থামল রমণীর তীর তীর করে নড়তে থাকা গোলাপের পাপড়ির ন্যায় অধর যুগলের পানে। তৎক্ষণাৎ অচল হলো নির্দয় মাফিয়া বিষ্টের মস্তিষ্ক। অজান্তেই দ্রুত হলো হৃদস্পন্দন। কোণঠায় নেমেছে তীব্র খরা। একটুখানি সিক্ত হবার প্রয়াস চাতকের ন্যায় উদ্গ্রীব মুগ্ধ। শুষ্ক অধৈর্যরা জিভ ঠেলে ভিজিয়ে নিল আলগোছে। এদিক মাহি এখনো বলেই যাচ্ছে। তবে এরই মধ্যে রূঢ়মানব আচমকা উঠে দাঁড়ালো বসা ছেড়ে। তক্ষুনি থেমে গেল মাহি। মুখায়বের থেকে এতক্ষণে গম্ভীর ভাবখানা তার মুহূর্তেই সরে গেল যেন। সর্বাঙ্গে নামলো ভয়ের ছাপ। নির্দয় মানবের সম্মুখে এগোতেই দেখে সেই ভয় যেন বেড়ে গেল আরো কয়েক গুণ। তৎক্ষণাৎ উল্টো ঘুরে চলে যেতে উদ্যত মাহি। ক্ষুদ্র কদম ছোড়া একটুখানি সামনে এগোতেই আচমকা পেছন থেকে একজোড়া শক্তপোক্ত হাত এসে আঁকড়ে ধরে তার নরম কোমল বাঁকানো কটিদেশ। মুহূর্তেই পায়ের গতি রুখ পড়ল মানবীর। কাঁপতে লাগলো সর্বাঙ্গ। মুগ্ধ হাসল মৃদু। হ্যাঁচকা টানে সপ্তদশীকে টেনে এনে চেপে ধরল নিজ রুক্ষ বক্ষভাজের সনে। ঘাটটা সামান্য ঝুঁকিয়ে এনে মুখ রাখলো মেয়েটার কানের কাছে। অতপর হিসিয়ে আওড়ালো, বলেছিলাম না কাছে না আসতে? বারণ করা সত্ত্বেও এলি কেন বান্দির মেয়ে? এবার তো অনেক কিছু করে বসবো আমি। আমায় থামাবে কে শুনি? শুকনো ঢোক গিলল মাহি। কাপত্রয়ী কণ্ঠে মিনমিনে স্বরে আওড়ালো, মানে আমি আসলে ইচ্ছে করে। সপ্তদর্শীর বাক এলোমেলো। তা শুনেও না শোনার ভান ধরল মুগ্ধ। দক্ষ হাতের কৌশলে তক্ষণি নিচের দিকে ঘুরিয়ে এনে দাঁড় করালো মেয়েটাকে। মাহি হতভম্ব। পরিস্থিতি সামলে ওঠার পূর্বেই আচমকা তার চিবুক রুক্ষ আঙুলের ঠেকায় মুগ্ধ। আঙুলের জোরে মাহির ক্ষুদ্র পেলুপ মুখখানা সামান্য উঁচিয়ে কণ্ঠ ভারী দুষ্টু ছাপ ফুটিয়ে শুধালো, ও ফাক অফ। ওসব আসল নকলের হিসাব না হয় পরে হবে হটি, বাট নাও কাম লেটস ডু সামথিং হটার। ঘৃণায় চোখ মুখ কুচকে গেল সপ্তদর্শীর। কণ্ঠে বাড়ল তেজ। দুহাতে তক্ষুনি রূঢ়মানবের বুক ঠেলে ঝাঁঝালো কণ্ঠে বলে উঠল, শুনুন অসভ্য লোক, ছাড়ুন আমায়। শুনল না মুগ্ধ। উল্টো কপট ভাব ধরল নাটকীয়। চোখ দুটোর বিভ্রম লেপ্টে মুখ নামিয়ে আনলো সামান্য। অতপর রয়ে শুয়ে বৃদ্ধা আঙুলখানা আলতো করে ছুঁয়ে দিল রমণীর তীর তীর করে কাঁপতে থাকা উষ্ঠপুটে। কণ্ঠে দ্রষ্টুমির প্রলেপ লেপে আওড়ালো, হেই সিগনোরা, লুক ইউর লিপস আর টকিং। ভরকায় মাহি। ঠোঁট আবারও কবে থেকে কথা বলে। বোকা মানবী বোকার ন্যায় অবাধ্যের ছাপ ফোটালো নিজ ভাবভঙ্গিতে। সন্দিগ্ধ গলায় জিজ্ঞাসা করলো, মানে কি সব আবল তাবল কথা? ঠোঁট আবার কথা বলে নাকি? তৎক্ষণাৎ জিভের ডগায় গাল ঠেলল মুগ্ধ। খানিকক্ষণ নীরবে হেসে পরক্ষণেই ফের আওড়ালো, বলছে তো, এই যে খেয়াল কর, শোন, তোর ঠোঁট দুটো কেমন গার্লি ডাকছে আমায়। বারবার চিৎকার করে বলছে, কাম মিস্টার বিস্ট, প্লিজ বাইট আস। লজ্জায় তক্ষুনি লাল হলো সপ্তদর্শীর ক্ষুদ্র মুখ।
সহসা মুখ নামিয়ে নিল নিচে, দাঁতে দাঁত চেপে মুখ ঝামটি দিয়ে বলে ওঠে, যত সব ফাউল কথাবার্তা বলবেন না নির্লজ্জ লোক আপনি। বাকিটুকু শেষ করার ফুরসত দেয়নি রুরু মানব। তার আগেই নিজ উদ্যোগে আঙুল ঢুকিয়েছে সপ্তদশীর নরম চুলের গোছায়। ব্যথায় সেথায় মৃদু চাপ বসিয়ে মেয়েটার ক্ষুদ্র মুখখানা ফের উঁচিয়ে তুলে সদ্বেগে নিজ রুক্ষ অধৈর্যগল দিয়ে আঁকড়ে ধরেছে মাহির তীর তীর করে কাঁপতে থাকা নরম অষ্টবোট। চোখের পলকে ঘটে যাওয়ার সম্পূর্ণ ঘটনায় হতভম্ব মাহি। মানবীর অবাধ স্পর্শে কাঁপছে তার ক্ষুদ্র তনু, অথচ রুরমানবের সেদিকে হুঁশ নেই। সে আজ উন্মত্ত, বেপরোয়ার ন্যায় টানছে রমণীর পাতলা অধৈর্যগল। সে কি আগ্রাসী ভাব তার, যেন আজন্মের তৃষ্ণা মেটাতে ব্যস্ত সে। মাহি কাঁপছে, দুহাতে যতটা সম্ভব দূরে ঠেলে দিতে চাইছে লোকটাকে। তবে বালাই ষাট, পাহাড় সম মানুষটা নড়ল না এক পা। মাহি এবার ঠুকরে ওঠে, চোখ দুটো নীরবে অশ্রু ঝরাতেই রুরমানব তক্ষুনি চোখ খুলে চাইল। নরম বিরক্তিতে অতিষ্ঠ হয়ে সঙ্গে সঙ্গে ছেড়ে দিল মানবীর অষ্টপুট। পরক্ষণে হুট করেই শক্ত হাতের অমসৃণ থাবায় আঁকড়ে ধরল মাহির নরম চোয়াল। চোখ দুটোতে আগুন লেপটে চোয়াল শক্ত করে হিসিয়ে আওড়ালো, খবরদার বান্দির মেয়ে, আজকের যা কিছু হয়ে যাক, তুই যদি জ্ঞান হারিয়েছিস দেন আই সোয়ার আমি তোকে নিজ হাতে জবাই করব। মাইন্ডেড। ভয়ে ততস্থ মাহি কেঁপে কেঁপে উঠছে বারবার। এরই মধ্যে মুগ্ধ ফের বিকট শব্দে দিল এক ধমক, এই দের বেটারি, কান্না থামা। সহসাই নিজের উগরে পড়া কান্নাগুলো গলা টিপে থামিয়ে দেয় মাহি। বুকের ভিতর জমে থাকা হাহাকারকে কোনো মতে সংবরণ করে দম খিচে দাঁড়িয়ে রইল বোকা মানবী। অপরদিকে রুরমানব দৃষ্টি ক্রমেই আরও দুর্বেদ্য বেপরোয়া হলো যেন। এক পা এগিয়ে এসে তক্ষুনি নিঃশব্দে দুহাতে আবদ্ধ করল সপ্তদশীর নরম কটিদেশ। পর মুহূর্তেই এক অনায়াস টানে রমণীর তুলন ন্যায় হালকা দেহখানির কোলে তুলে নিল মাফিয়া বিস্ট। এহেন আকস্মিক ঘটনায় আটকেও কেঁপে ওঠে মাহির ক্ষুদ্রতনু। ভারসাম্য হারিয়ে পড়ে যাবার ভয়ে বেমালুম ভুলে বসল মানবীর বোধ বুদ্ধি হারিয়ে স্বতঃস্ফুটিতভাবে পা দুটো দিয়ে জড়িয়ে ধরল বলিষ্ঠ পুরুষের বিষেই মেধহীন ছুটাম কটিদেশ। মোলায়েম হাত দুটো তার নিজ অজান্তেই আঁকড়ে ধরল রুরমানবের প্রশস্ত কাঁধ। এদিকে মানবীর এহেন কাণ্ডে দেখে নির্দয় মানবের অধর কোণে ধীরে ধীরে ফুটে উঠল এক তীর্যক পরিতৃপ্ত হাসি। দুহাতের দৃঢ় বন্ধনে মাইকে নিজের আরও সন্নিকটে টেনে এনে সে দৃঢ় দৃষ্টিতে তাকালো মেয়েটার কাপত্রয়ী মুখশ্রীর দিকে। ভয়ার্ত চোখ দুটোতে নিজের গভীর দৃষ্টি নিক্ষেপ করে যুবক আচমকা চোখ টিপে বসল। মাহি হতবাক, কুঞ্চিত দৃষ্টে মানবের পানে তাকাতেই ফের তার নরম তুলতুলে অধর জোড়ার ওপর আক্রমণ বসালো মুগ্ধের রুক্ষ ওষ্ঠপুটের। অগ্রাসী গভীর চুম্বনে লিপ্ত হয়েছে রুরমানব। আবেশে বুঝেছে চোখ দুটো। মেয়েটাকে কোলে নিয়ে সম্মুখ দেয়ালের পানে এগোচ্ছে রুরমানব। বেপরা উন্মত্ততায় মানবীর মসৃণ পিঠখানা আচমকা ঠেসে ধরল কাচের স্বচ্ছ দেয়ালে। তার রুক্ষ হাতের অবাধ্য স্পর্শ ধীরে ধীরে ছুঁয়ে দিচ্ছে রমণীর মসৃণ কাঁধ। মাহির অস্থিরতা বাড়ছে ক্রমশ, না চাইতেও ক্ষুদ্র বদনে নামছে পরিবর্তন। কুপকাত হচ্ছে রুরমানবের প্রতিটা অগ্রাসী স্পর্শ। মুগ্ধ ব্যস্ত গভীর চুনমনে মত্ত থেকে আচমকা ভীষণ দ্রুততার সঙ্গে এক টানে মানবীর পরনের জামাটার কাঁধের অংশ ছিঁড়ে ফেলে। মাহি সব্বিত ফিরে এবার। তৎক্ষণাৎ মোচড়ে ওঠে তার সর্বাঙ্গ। অনিষ্টের ভয়ে ফোপানোর শব্দ বাড়লেও থামছে না মুগ্ধ। ধীরে ধীরে মেয়েটার অধর ছেড়ে দিয়ে আলগোছে মুখ ডোবালো মানবীর রাজহংসীর ন্যায় মসৃণ কুণ্ঠায়। মুহূর্তেই শিরদাঁড়া বেয়ে এক শীতল স্রোত বেয়ে গেল মাহির। নিঃশ্বাস হলো ভারী। রুরমানব বের ধারালো দাঁতের রুক্ষ স্পর্শে কুপকাত মেয়েটার কোণ্ঠা। বোধহয় ছিঁড়ে যাচ্ছে চামড়া, ব্যথায় কুঁচকে যাচ্ছে মাহির চোখ মুখ। কান্নার বেগ বাড়ছে বই কমছে না তার। এদিকে উদ্বিগ্ন অ্যাডউইন মনস্তারের চিন্তায় হাঁসফাঁস করতে করতে আচমকা এসে দাঁড়ালো রুরমানবের কক্ষের দুয়ারে।
আনমনে কিছু একটা বলতে যাওয়ার উদ্দেশ্যে দৃষ্টি উঁচাতেই দুই কপতিকে এমন বেগতিক মুহূর্তে লিপ্ত হতে দেখে হোঁচট খেল এডুইন। দৃষ্টি হলো বিস্ফোরিত। তৎক্ষণাৎ জিভে দাঁত ঠেকিয়ে সরে গেল দুয়ার হতে। দেয়ালের ওপাশে পিঠ ঠেকিয়ে হতবুদ্ধির ন্যায় অস্পষ্ট কণ্ঠে বিড়বিড়ে আড়ল, হোলি কাউ! আমি তো আপনাকে স্রেফ মনস্তারে কনভিন্স করতে পাঠিয়েছিলাম সিগনোরা। তবে কনভিন্স যে এভাবে করবেন তা তো আমার ধারণাতেও ছিল না। মানবীর মসৃণ কুণ্ঠায় এখনো ডুবে আছে মানবের মুখ। সেথায় আর কোনো অংশে কামড় বসাতে বাকি রাখেনি তার রুক্ষ ধারালো দাঁত। সপ্তদর্শী এবার কেবল গুংরাচ্ছে, কাঁদতে কাঁদতে ভেঙেছে কণ্ঠস্বর। দুর্বল হাত দুটো তার ধীরে ধীরে উঠে এসেছে মানবের প্রশস্ত কাঁধে। গড়াতে গড়াতে আচমকা তাদের ঠাঁই হলো মুগ্ধের ঘাড়ের পিঠে। এরই মধ্যে মুগ্ধ করে বসলো আর এক কাণ্ড। বেপরোয়ার ন্যায় মেয়েটার ঘাড়ের কাছে আচমকা রুক্ষতার সঙ্গে বসিয়ে দিল নিজ দাঁত। অমনি ব্যথায় আটকে ওঠে মাহি। দিন দুনিয়া ভুলে চিৎকার দিয়ে ওঠে মানবী। ভুলবশত আচানক খামচে ধরে মানবীর ঘাড়ের সহসা ঘাড়ের ব্যথায় দাঁত খিচে নেয় মুগ্ধ। তড়িঘড়ি করে মাহির কোণঠা হতে মুখ তুলে এক হাতে চেপে ধরে নিজ ঘাড়। মুহূর্তেই হাতে পরশ পায় তরল কিছুর, অর্থাৎ তার দগদগে ক্ষত হতে ফের অবলীলায় গড়াচ্ছে লৌহ। ব্যথায় মুগ্ধ হয়ে কেমন চিরবিরিয়ে ওঠে, ইউ বিচ! হোয়াট দ্য ফাক ইউ হ্যাভ ডান! ও গড! বলতে বলতে এক ঝটকায় মেয়েটার কোল থেকে নামিয়ে দেয় মুগ্ধ। আচানক দাঁত কুচকানো মুখে দাঁতে দাঁত চেপে সহ্য করে ঘাড়ের ব্যথাটুকু। এদিকে মাই হেঁচকি তুলছে অনবরত, দুহাতে আঁকড়ে রেখেছে নিজ কুণ্ঠা। রুরুমানব কেমন চিরবির করতে করতে তক্ষুনি বেডের কাছে এগিয়ে এসে দাঁড়ালো। সেথা অবহেলায় পড়ে থাকা ওভারকোটটা তুলে এনে ছুঁড়ে ফেললো মাহির দিকে। বজ্রকণ্ঠে আওড়ালো, গায়ে জড়া এটা! খন্ত্রণরত রমণী সঙ্গে সঙ্গে ক্যাচ ধরেনি ওভারকোটটি। ফলে ওভারকোটের স্থান হয়েছে তার পায়ের কাছে। হেঁচকি তুলতে তুলতে সময় নিয়ে কোটটা গায়ে জড়িয়েছে মাহি। তা দৃষ্টিতে পরখ করে কঠিন কণ্ঠে হুঙ্গার ছুড়ে মুগ্ধ, অ্যাডউইন! তড়িঘড়ি করে ছুটে আসে অ্যাডউইন। হতচকিত দৃষ্টি রুরুমানবের পানে তাকাতেই আটকে ওঠে সে। মুগ্ধ এক হাতে চেপে রেখেছে নিজ ঘাড়। অবলীলায় সেখান থেকে গড়াচ্ছে লৌহ, চুইয়ে পড়ছে কাঁদবে। মানবের চোখ মুখে ব্যথাতোর ছাপ স্পষ্ট। মুগ্ধ তখন ফের গর্জে উঠে বলে, কল দ্য ডক্টরস ফাস্ট! সাধ্যমতো ওপর নিচ মাথা ঝাঁকায় অ্যাডউইন। তক্ষুনি ছুটে যায় হুকুম তালেমের উদ্দেশ্যে। তার প্রস্থান ঘটাতেই মাহির পানে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে মুগ্ধ। চোয়ালের পেশি টান টান করে কটমট কণ্ঠে চিরবিরিয়ে আওড়ালো, জানোয়ারের বাচ্চা একটা! সব কিছুতে কুফা না লাগালে হয় না ওর? আমার জীবন যৌবন নষ্ট করার জন্য ওত পেতে থাকে বেয়াদবটা। যেদিন সুবিধা মতো ধরবো না, সেদিন একবার আধমরা করে ফেলবো বান্দির মেয়েদোকে। কর্মবিরতিতে 5 জন ডক্টর মাত্রই শেষ করলেন রুরোমানবের 4টে স্টেজেস। ঘাড়ের পিঠে মোটা একখানা ব্যান্ডেজ বসেছে মুগ্ধের। বলা হয়েছে আরাম করতে, অথচ রুরুমানব কি আর তা শোনে? ডাক্তারগণ বেরোতেই কাউচে বসে থাকা মাহি উদ্যত হলো চলে যেতে। গুনে গুনে 3-4 কদম সম্মুখে এগোতে আচানক ঘরের দরজাটা আটকে গেল পুরোপুরি। মাহি থমকায়, তক্ষুনি নজর ঘুরিয়ে তাকায় মুগ্ধের পানে। সুদর্শন তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে। এক হাঁটু উঁচিয়ে রাখা তার, সেথায় ভর দিয়ে রাখা ডান হাত। বাঁ হাতের তর্জনী উঁচিয়ে মেয়েটাকে ইশারায় কাছে ডাকে মুগ্ধ। মাহি যেতে নারাজ, দুধারে মাথা নাড়িয়ে পেছনে পেছয় কদম। মুগ্ধ তৎক্ষণাৎ অধরে দাঁত বসালো, চোয়াল হলো শক্ত এবং ধমকে বলল, তুই আসবি নাকি আমি তোর কাছে আসবো? তোর ঘাড় ধরে টেনে নিয়ে আসবো কোনটা? অনিচ্ছা সত্ত্বেও পা বাড়ল মাহি। নতমুখে বিছানার ধারে এগিয়ে এসে দাঁড়াতেই আচানক কবজি সন্ধিতে টান পড়ল তার। দোলুদ্যমান টানে পরমুহূর্তে নিজেকে আবিষ্কার করলো মখমলি বিছানার ডুবন্ত কোলে। তরাক আটকে ওঠে মাহি। উঠে যাবার প্রয়াস চালাতে আবদ্ধ হয় রুরুমানবের দৃঢ় বাহুবন্ধন।
তক্ষুনি মেজাজ অটল মেয়েটার, মুখ ছামটি দিয়ে বলে ওঠে, ছাড়ুন আমায়। শুনেছি মুগ্ধ, শুনিনি মুগ্ধ, উল্টো বাহুবন্ধনে জোর বাড়িয়ে মেয়েটাকে টেনে আনলো বড্ড কাছে। আলতো করে মানবীর ক্ষুদ্র মাথাটা সযত্নে তুলে রাখলো নরম বালিশের কোলে। অতঃপর কোনরূপ বলাকওয়া ছাড়াই মেয়েটাকে জড়িয়ে ধরলো দুহাতে। এদিকে তার এহেন উৎপটাং কর্মকাণ্ডে হতভম্ব হয়ে গিয়েও হয়নি মাহি। কিছু বুঝে ওঠার পূর্বেই রুনুমানবের বলিষ্ঠ বড়সড় পায়ে এসে গা জড়িয়ে ধরে তার। তক্ষুনি হাঁসফাঁস করতে করতে চেঁচিয়ে ওঠে মাহি, ইয়াল্লাহ, এটা নাকি আস্ত বট গাছ, এটা পা নাকি আস্ত বট গাছ, পা সরান আপনার, আল্লাহ গো আমার দম বন্ধ হয়ে যাচ্ছে। থতমত খেয়ে বসলো মুগ্ধ। তড়িৎ ঘাড় বাঁকিয়ে কুঞ্চিত দৃষ্টিতে তাকালো মেয়েটার পানে। পরক্ষণে গোমরা মুখে সরিয়ে নিল নিজের পা। স্বস্তিতে এতক্ষণে বুক ফুলিয়ে শ্বাস টানলো মাহি। হাঁপাতে হাঁপাতে চোখ দুটো বুজে নিতেই ফের বুকের ওপর অনুভব করলো এক পাহাড় সম ভার। তড়াক করে কুঁচকে কাশতে লাগলো রমণী। কাশতে কাশতে আওড়ালো, আল্লাহ, আবারে কি এটা? এবারে চোয়াল শক্ত করলো মুগ্ধ। জিভের ডগায় বেশ কটা গালি এলেও সেগুলো আলগোছে হজম করে নিল রুরুমানব। শক্ত কণ্ঠে শুধালো, তোর সমস্যা কি বান্তির মেয়ে? একটা সামান্য হাতের ভারও সহ্য হচ্ছে না তোর? তৎক্ষণাৎ চোখ খুলে মাহি ঘাড় বাঁকিয়ে ঝাঁঝালো কণ্ঠে বলে ওঠে, আপনার ওইগুলো হাত নাকি রেল লাইনের মোটা মোটা লোহা? এত ভারী কেন? আবার বলেন ভার সহ্য করতে পারি না। বলি, আমাকে কি আপনার দৈত্য মনে হয়? আকাশ ভেঙে পড়ল মুগ্ধ। মুখায়বে লেপটে গেল হতভম্বতার ছাপ। হতভম্ব কণ্ঠ ফুঁড়ে অস্পষ্টে বেরোলো, আমি দৈত্য? মুখ ভেঙচি কেটে বসে মাহি। তিতি বিরক্তি কণ্ঠে বলে, তা নয়তো কি, এমন বড়সড় মানুষদের তো দৈত্যই বলে, তাই না? কি উঁচু মাথা, তাকাতে গেলে ঘাড় ভেঙে যায়। মানবী নিষ্পাপ স্বীকারোক্তিতে আচমকা ঠোঁট ফুঁসে হাসলো মুগ্ধ। আলগোছে হাত উঠিয়ে আনলো মেয়েটার মাথার উপর। সেথায় আলতো করে বিলি কেটে দিতে দিতে শুধালো, ঘুমা। লোকটার সাথে একই বিছানায় ঘুমাতে নারাজ মাহি। নাক কুচকে বলে উঠে, আমি ঘুমাবো না। সহসা কপাল ঘুচায় মুগ্ধ। পরক্ষণে ঠোঁটের কোণে দুষ্ট হাসির রেশ টেনে মেয়েটার উদরে ছোয়ালো হাত। কণ্ঠে শ্লেষাত্মক ভাব নিয়ে শুধালো, ওকে ফাইন বেবি, তাহলে চল দুজনে মিলে হাঙ্কি পাঙ্কি করি। তাপমাত্রা বাড়িয়ে দেই ঘরের, তারপর ক্লান্ত হয়ে গেলে না হয় একসঙ্গে ঘুমিয়ে পড়বো। ওকে, চলবে? নাকি আপনারা হাঙ্কি পাঙ্কি দেখার জন্য ওয়েট করছেন? যাই হোক, আপনারা গিয়ে অন্য কিছু করুন বরং, আর এরা হাঙ্কি পাঙ্কি করুক। থ্যাংক ইউ ফর ওয়াচিং।